যেটা বললাম সেটা না করো না। বেচারির কি আর করার, যেহেতু সানজিদা খান বলেছেন এখন না চাইলেও বলতে হবে। তাই নাকের ছোট নাকপিনটা খুলে রাখতেই সানজিদা খান নিজেই পরিয়ে দিলেন। অতপর ওকে দাঁড় করিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে দেখতে বললেন। নাও পারফেক্ট আছে। জ্যোতি ছোট ছোট পায়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়াতেই দেখে আজ ওকে একদম ওর মা চাচিদের মতো লাগছে। ওনারাও এমন মোটা মোটা ভারী গহনা পরে থাকেন। অতপর নিজেকে সম্পূর্ণ দেখে আনমনে বিড়বিড় করে বলল, আমাকে তো পুরো বউদের মতো লাগছে, কেমন বুড়ো টাইপের লোকেদের মতো সাজিয়ে দিল। এসব নিজের মনে বিড়বিড় করে ঘুরে সানজিদা খানের দিকে তাকিয়ে বলল। আমি নিচে যাই। হুম। ওনার বলার সাথে সাথে জ্যোতি দরজা পর্যন্ত যেতেই উনি আবারও ডেকে বললেন। মৌ শোনো। হ্যাঁ বড় আম্মু। বলতে নিয়েও থেমে বলল। মা বলো। সন্ধ্যার পরে তো কিছু খাওয়া হয়নি, দুপুরেও খেতে যাওনি। টেবিলে খাবার রাখা আছে, আগে খাবে তারপর স্টেজে ওখানে যাবে। ওয়াটার দেওয়ার মতো করে কথাটা বললেন। জ্যোতি যেতে নিয়েও দৌড়ে এসে সানজিদা খানের গলা জড়িয়ে বলল। মা, তোমায় একটা কথা জিজ্ঞেস করি। হুম। তুমি কি বকা দেবে? বলো। আমি তো ওনাকে ভালোবাসতাম, ওনার জন্য সবকিছু সহ্য করে নিতাম, কিন্তু বিগত কিছুদিন ধরে ওনার প্রতি অতিরিক্ত দুর্বল অনুভব হয়। ওনার প্রতি অন্তর থেকে কেমন অদ্ভুত টান অনুভব করি। উনি ছাড়া প্রতিটা মুহূর্ত কেমন খালি খালি লাগে। কেন এমনটা হয় মা? জ্যোতির কথায় সানজিদা খান মুচকি হেসে ওর মাথায় চুমু খেয়ে বললেন। এটা তো হওয়ারই কথা, প্রণয়ের টান যে, সেটা আল্লাহর তরফ থেকে স্বামী স্ত্রী দুজনের হৃদয়ে তৈরি করে দেন। জ্যোতি চমকালো, অবিশ্বাস্য চোখে মাথাটা একটু উঁচু করে সানজিদা খানের মুখটা দেখল। সত্যি কি ওর বড় আম্মু ওকে চুমু খেলো? জ্যোতিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে উনি বললেন। একজন মেয়ে মা ব্যতীত আর কাকে মা বলে ডাকে, আর কেনই বা ডাকে? জ্যোতি সরু চোখে তাকিয়ে নম্র স্বরে বলল। ওই ব্যক্তির ছেলের সাথে যখন মেয়েটার বিয়ে হয়। এক্স্যাক্টলি। বিয়ের পর একটা মেয়ের হৃদয়ে আল্লাহ তাআলার অদৃশ্য জাদুর মতো এক মায়া সৃষ্টি করে দেন স্বামীর প্রতি। আর তোমারও এই জন্যই আরিশের প্রতি এমন অনুভূতি হয়। মানে? সেদিন রাতের কথা মনে আছে? ওই দিন তোমাদের বিয়ে হয়েছে। জ্যোতির মুখে খুশির ঝলক দিয়ে উঠল সানজিদা খানের কথায়। তাহলে তার ধারণাই ঠিক, সেদিন সত্যিই তার বিয়ে হয়েছিল। আরিশ ভাই তার স্বামী। স্বামী কথাটা মনে হতেই কয়েকবার বিড়বিড় করে আওড়ালো। অতপর ওনাকে আবারও জড়িয়ে ধরে লজ্জা লজ্জা ভাব টেনে বলল। শাশুড়ি আম্মু? হুম। উনি যে আমার স্বামী, ওনার প্রতি ভালোবাসা থাকলেও ওনার প্রতি ভয় জিনিসটা কমে না কেন আমার? সময়ের ব্যবধানে সব ঠিক হয়ে যাবে। চারদিকে লাইটিংয়ের স্বচ্ছ আলোয় হলুদ শাড়িতে ইউকে সাজ ফর্সা মুখখানিতে তানিশাকে যেন দোকানে সাজিয়ে রাখা পুতুলগুলোর মতো লাগছিল। আয়ান বার কয়েক তানিশাকে পর্যবেক্ষণ করে নিজেকে আর স্থির রাখতে পারল না। সাউন্ডবক্সের দায়িত্ব ওখানে থাকা একটা ছেলেকে দিয়ে উঠে দাঁড়ালো প্রিয়সীর নিকট যাওয়ার উদ্দেশ্যে। তানিশার হঠাৎ স্টেজের সামনে চোখ পড়তেই দেখে আয়ান ঘোর লাগা দৃষ্টিতে নিয়ে ওর দিকে কেমন করে এগিয়ে আসে। এটা দেখে তাড়াহুড়োয় চেয়ার থেকে উঠে দৌড়ে চলে যেতে নিলে আয়ান খপ করে পেছন থেকে হাতটা ধরে একটানে বুকের উপর ফেলে হিসিয়ে বলল। সেজেছো ভালো কথা, আমার সামনেই কেন বাচ্চাদের মতো কাচুমুচু করতে থাকো? বুঝো না আমি ঠিক থাকতে পারি না? দেখুন, স্টেজ জুড়ে অনেক মানুষ আছে, এভাবে দেখলে মানুষ খারাপ ভাব। বুঝতে পেরেছি, অনেক শখ তোমার, তোমার সবকিছু আমাকে দেখানো। কিন্তু চিন্তা করো না, বেশি দিন অপেক্ষা করাবো না তার আগে। ততক্ষণে তানিশা দু হাত দ্বারা পা দুটো উঁচু করে আয়নের মুখ চেপে ধরে বলল। চুপ করুন, এত নির্লজ্জ কেন আপনি? তৎক্ষণে গমগমে কণ্ঠে চেপে রাখা হাতের নিচে থেকে শোনা গেল। বউ যদি সারাদিন সামনে ঘুরঘুর করে, তাহলে কি স্বামী নিজেকে ঠিক রাখতে পারে? তানিশা বুঝলো এই লোকটার সাথে পেরে ওঠা সম্ভব না। তাই মুখের চেপে রাখা হাতটা সরিয়ে আবার চলে আসতে নিলে আয়ান তৎক্ষণে ওকে হুট করে কোলে তুলে স্টেজের সামনে যেতে যেতে একটু ঝুঁকিয়ে ওর নাকে নাক ঘষে বলল। পালাই পালাই করা অভ্যাসটা বন্ধ করো, এখন আমরা কাপল নাচ করব। আল্লাহ, লজ্জা লাগছে, আমাকে নামান প্লিজ। সবাইকে দেখাতে হবে তো, খানবাড়ির ছোট ছেলের বউকে।
বলে রিলিক্সে থাকা ছেলেটির দিকে তাকিয়ে রোমান্টিক গান ছাড়তে বলল। ছেলেটা গান চালু করতেই আয়ান তানিশার দিকে কড়া চোখে তাকিয়ে বলল, এখন যদি ঠিকমতো নাচ না করো তো স্টেজে সবার সামনে চুমু খাবো। কি আর করার, এমন হুমকি দিয়েছে, এখন না চাইলেও নাচতে হবে তার সাথে। এই গানের সাথে তাল মিলিয়ে দুজনে নাচার মধ্যে বেশ ঘনিষ্ঠ হয়েছে কয়েকবার। ওদেরকে এভাবে কাপল ডান্স দেখে কাজীর মহল প্লাস সমবয়সী ছেলেমেয়েরা সবাই একটু জোরেই চেঁচিয়ে উঠল জিও জিও বলে। সবার এমন উৎসাহ পেয়ে আয়ান মুচকি হেসে আর একটু তানিশার কাছে ঘেঁষতেই তানিশার লজ্জায় ওর শাড়ি খামছে ধরল। এর আগে মনে হয় এমন বিব্রত অবস্থায় আর কখনোই পড়েনি ও। ওদেরকে কাপল নাচ করতে দেখে লুসিয়ান মুচকি হেসে ফারির কাছে এগিয়ে ওর হাত চেপে স্টেজে উঠল। যদিও লুসিয়ান সেভাবে নাচতে পারে না, আর ফারি সেও তানিশার মতো লজ্জায় মুখটা লাল হয়ে গেল। লুসিয়ান সে ওকে কিছু না বলেই এভাবে ডিরেক্ট স্টেজে নিয়ে আসবে ভাবেনি, কিন্তু এখন স্টেজে উঠে এভাবে দাঁড়িয়ে থাকলে মান সম্মান সব পাঞ্চার হয়ে যাবে। তাই যেটুকু পারল দুজনে তাল মিলিয়ে নাচার চেষ্টা করলো। তখন যুথি সানজিদা খানের সাথে কথা শেষ করে আসার সময় উনি আবারও খেতে বললে ও হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে আর কোনো রূপ কথা না বলে হেঁটে চলে আসে খাবার টেবিলে। খিদে সংবরণের জন্য যতটুকু প্রয়োজন সেটুকু খেয়ে ডানে বামে নাচে সোজা দৌড়ে স্টেজের কাছে যেতে দেখে আয়ান তানিশা লুসিয়ান ফারি কাপল ডান্স করছে। কি সুন্দর লাগছে দুজুটিকে। যুথি অবাক চোখে তাকিয়ে থাকার মধ্যে ওদের ডান্স শেষ হয়, আর ওদের নাচ শেষ হতেই যুথির মুখ থেকে আফসোসের সুরে বেরিয়ে আসে। মিস করলাম। ওদের ডান্স শেষ হতেই মাইশা মনি দৌড়ে গিয়ে ইশকম দিলবার দিদিনা দিদিনা গানটা ছাড়তে বলে ওরা নাচতে শুরু করলো। ওদের 3 মিনিটের নাচ শেষ হতেই পাশ থেকে আয়ান কালো চশমা পরে জামা কাপড়ের উপরে লুঙ্গি পেঁচিয়ে অন্য হাতে লুসিয়ানের দিকে লুঙ্গি ক্যাচ করতেই সেও ডান হাতে লুঙ্গিটা ক্যাচিং করে হাঁটু পর্যন্ত প্যান্টের উপর পরে নিয়ে লুঙ্গি ডান্স গানটায় স্টেজে উঠে লুঙ্গি জাগিয়ে নাচ দিতে সবাই হু হু করে হেসে দিল। যদিও লুসিয়ান শুধু লুঙ্গিটা উপর নিচ করছে, কারণ তার নাচার কোনো অভ্যাস নাই। ওদের এমন ডিজে নাচ দেওয়ার মধ্যে কোত্থেকে আরিশও ওদের মতো লুঙ্গি পেঁচিয়ে উড়াধরা নাচ দিতেছে। যুথি অবিশ্বাসে চোখে হা করে তাকিয়ে দৌড়ে গেল স্টেজের উপর। যুথি গিয়েছে তো ভালো কথা, গিয়ে আয়নের পরে লুঙ্গিটা টেনে খুলতে নিলে আয়ন হঠাৎ এমনটা হওয়ার দরুন ঠাস করে চিত হয়ে পড়ে লুঙ্গি চেপে সামনের দিকে তাকিয়ে যুথিকে দেখে ভ্রুকুসকে বলল, কি করছিস বনু? আমার মান ইজ্জত। কে শুনে কার কথা? যুথি আয়নের পরনের লুঙ্গি টেনে খুলে ওদের মতো শাড়ির মতো পেঁচিয়ে বলল, তুমি অনেক নাচ করেছো আয়ান ভাই, এখন আমি তোমার ভাইয়ের সাথে নাচবো, তুমি বরং দেখো। বলে আরিশের সামনে গিয়ে সুন্দর একটা হাসি উপহার দিয়ে আরিশের মতো লুঙ্গি জাগিয়ে জাগিয়ে মুখে লুঙ্গি ডান্স গানটা বিড়বিড় করে নাচতে লাগলো। ওদের লুঙ্গি ডান্স শেষ হতেই কাজের মহলে সব স্টেজে উঠে চিকনে চামিলি চুপকে রাঙিলি দুয়া খুলছে আই। 3.5 মিনিটের গানটায় একসাথে নাচ শেষ করে সবগুলো ক্লান্ত হয়ে এক একটা চেয়ারে বসে পড়ল। এইবার বুড়ো বুড়িদের পালা। ওনাদের নাচতে বলার প্রথমে ওনারা নাচতে না চাইলেও ওদের জোড়াজুড়িতে যুথির নানা নানি, ফারিন নানি, রাদিফের নানা নানি সবাই স্টেজে উঠে এমন নাচ দিল যা দেখে ছোট থেকে শুরু করে বুড়োরা না হেসে পারল না। বিশেষ করে যুথির নানির নাচ দেখে হাসতে হাসতে গড়াগড়ি খাওয়ার পালা। কি ভৌতিক স্টাইলের নাচ! আরিশের নানা নানি কেউ বেঁচে নেই, ওর মামারা আর খালারা এসেছেন বিয়েতে। ওনাদের বিখ্যাত নাচ শেষ হতেই যুথিদের নাটকের পালা এলো, তাই ওরা ক্যাটাগরি অনুযায়ী যে যার সাজ দিতে মাঝপথে বাধা হয়ে দাঁড়ালো আরিশ। আরিশকে দেখে যুথি কিছু বলবে তার আগেই আরিশ বলল, মৌ কোনো জামাই সাজবে না, ও তোদের নাটকের বউ হবে। আরিশের এমন কথাই সবাই সবার দিকে তাকিয়ে ফারি ভ্রু কুঁচকে বলল, ও না হলে জামাই হবে কে? কেন আমি? তুমি। চোখ দুটো বড় বড় করে বলল। আরিশ আর দাঁড়ালো না, যুথির হাত ধরে স্টেজের দিকে যেতে যেতে বলল, জামাই বউ আমি আর মৌ, তোরা কে কি সাজবি তাড়াতাড়ি রেডি হয়ে আয় গো। কি আর করার, আরিশ ভাই তাদের সাথে অভিনয় করবে এটা ভাবতেই কেমন লাগছে। তবে ছেলের বাড়ি যেতে দেরি হয়ে যাবে বলে ওদিকে যাওয়ার জন্য তাড়াতাড়ি করে ফারি মাতবর চাচা সাজলো ওর আব্বুর পাজামা পাঞ্জাবি পরে। সুচি সাফওয়ান খানের ফতুয়া লুঙ্গি পরে ঘটক সাজলো। তানিশা শালিম
এভাবে পাঠ অনুযায়ী এক একজন এক একটা পড়ে চলে এলো আবারও স্টেজে। ওদের এমন সাজ দেখে চোখ কোঠায় উঠে গেল। সাফওয়ান খান, সাইফুল খানের সাথে ওনাদের কর্তীরাও তো আছেনি। ওনারা মুস্কি হাসলেন। ওনাদের ছেলেমেয়েরা যে এতটা আনন্দ করতে জানে, বিয়ের অনুষ্ঠান না পাতলে হয়তো জানাই হতো না। ওরা রেডি হয়ে আসতেই যুথি আরিশের কাছে একটু ঘেঁষে ফিসফিসিয়ে বলল, আপনি যে চলে এলেন অভিনয় করতে, জামাইয়ের অভিনয় পারবেন? জানি না। যুথি আরিশের মুখে জানি না শুনে নিঃশ্বাস ছেড়ে আয়নের আনা তখনকার একটা লুঙ্গি এনে ওর হাতে দিয়ে বলল, নিন এটা পরুন আর শার্টটা খুলুন। কেন? এটাই জামাই পরা থাকবে। আমি পারবো না। তাহলে আমি আপনার বউ হব না? বউ তোকে আমারই হতে হবে। তাহলে লুঙ্গি পরেন, শার্ট খোলেন। আরিশ চুপচাপ দাঁড়িয়ে আছে দেখে যুথি লুঙ্গিটা নিজেই আরিশকে কোনোরকম পরিয়ে গায়ের শার্টটা টেনে খুলে ভেতরে সেন্ডো গেঞ্জি টেনে টুনে ছিঁড়ে দম নিয়ে বলল। এইবার পারফেক্ট। যুথি আরিশের নতুন গেঞ্জিটা ছিঁড়ে ফেলতেই আরিশ রাগি চোখে তাকিয়ে দাঁতের উপর চেপে বলল। এটা কি করলি? যুথি একটু বেশি আবেগী হয়ে গিয়েছিল সন্ধ্যাবেলার সাজিদা খানের কথায়। ও আরিশের এমন ডিপলি নরম ব্যবহারে ওর মনে ছিল না আরিশ কতটা ডেসপারেট গম্ভীর রাগী মানুষ। সেখানে ও কিনা আরিশের গেঞ্জিটা ছিঁড়ে দিল। যুথিকে কাচুমাচু করতে দেখে আরিশ বিরক্তির নিঃশ্বাস ফেলে ওর হাতটা টেনে কাছে এনে বলল। একদম ঢং করবি না, বিরক্ত লাগে আমার। ততক্ষণে ফারি মাতবর চাচা নাটকটা প্লে করে আরিশকে তাড়া দিয়ে বলল। ভাই, শুরু হয়ে গেছে। ব্যাস, কথার তালে তাল মিলিয়ে সবগুলো অভিনয় শুরু করলো। আপনি চেইতেন না মাতবর চাচা, চুপ করে বন। আপনি চেইতেন না মাতবর চাচা। আর ওদের অভিনয়তে গড়াগড়ি করে হাসতে শুরু করলো বড়রাই সবাই। শেষ পর্যায়ে এসে যখন ফারির লুঙ্গি জাকিয়ে উঠে দাঁড়িয়ে বলে, আবে, তুই শালা মানুষ খারাপ, লাঠির বাড়ি খা। বলে সবাই আরিশের পিঠে মারতে শুরু করলে যুথি দৌড়ে এসে কান্নার অভিনয় করে ফারির হাত ধরে বলল, মারবেন না মারবেন না মতবর গো, ও মতবর মারবেন না মোর স্বামী রে, শোনেন মতবর গো, আমাগরে ক্ষমা কইরা দেন। বলে নিচ থেকে আরিশকে তুলে বাড়ি চলো বলে যেতে নিলে আরিশ সোজা হয়ে দাঁড়িয়ে নিজের ব্যক্তিত্বে ফিরে এসে স্টেজে বসে যুথিকে কুলে তুলে সবার উদ্দেশ্যে একটু চেঁচিয়ে বলল, দুনিয়া একদিক, বউ একদিক। বউয়ের খুশির জন্য মাঝে মাঝে নিজের খরচ ছেড়ে এমনটা হওয়া যায়, কারণ সবার ঊর্ধ্বে বউ। তাই আমি আমার বউকে নিয়ে গেলাম। বলে কারো দিকে আর না তাকিয়ে রাফ হয়ে হেঁটে ভেতরে চলে গেল। বিয়ে বাড়ি বলে কথা, চারদিকে ব্যস্ততায় পার হচ্ছে সবার। কিছুক্ষণ বাদেই গাড়ি ছেড়ে দেবে হলুদ ডালা নিয়ে ছেলেদের বাড়ি যাওয়ার জন্য। এখনো তত্ত্বগুলো সম্পূর্ণ সাজানো হয়নি। ইভাকে মাত্র হলুদ লাগিয়ে গোসল করানো হয়েছে। ওখানে একটু লেট হওয়ার কারণে এখানে ডালা সাজাতে এই দেরি হওয়া। তখন ওদের অভিনয় শেষ হতেই আরিশ যুথিকে স্টেজ থেকে সোজা রুমে নিয়ে আসে। যদিও যুথি বারবার বোনের গায়ে হলুদ দেওয়ার জন্য নিচে নামতে চাইছিল, কিন্তু আরিশ তাকে ওখানে যেতে দেয়নি। বলে যুথি চোখ মুখ ছোট ছোট করে ঢোক গেলার মতো কয়েকবার গিলে মুখটা দুঃখী ভাব করে বলল, এমন করছেন কেন? একটু যাই না। আপুর জন্য 4 ফ্লেভারের কেক আনানো হয়েছে, আমাকে রেখে ওরা সব খেয়ে ফেলবে, প্লিজ যেতে দেন। মৌ, কানে কাছে ঘ্যান ঘ্যান করিস না তো, ভালো লাগছে না। বিরক্ত ভঙ্গি মানিয়ে। কেক। আরিশ যুথির ইনোসেন্ট চেহারা দেখে হুট করেই ওর হাত টেনে বিছানায় ফেলে ওর ওপর ভর করে ফিসফিসিয়ে বলল, 4 ফ্লেভার নয়, যত ফ্লেভারের কেক খেতে চাস খাওয়াবো, কিন্তু এর বিনিময়ে আমায় কি দিবি? যুথি চুপ করে আছে দেখে আরিশ ঝুঁকে ওই ঠোঁটে চুমু খেতে খেতে নেশা ধরানো কণ্ঠে বলল, আমার প্রাইভেসি চাই মৌ, কেন বুঝিস না এটা? যুথি আরিশের এহেন কাণ্ডে সাথে সাথে চোখ দুটো বন্ধ করে নিল। এমনিতেই সব সময় ওর মন আরিশের কাছে থাকার জন্য উড়ু করে। এখন আবার তার এত সব নিকটে আরিশকে দেখে কেমন শরীরটা কেঁপে উঠল। তলপেটের মধ্যে কেমন প্রজাপতি দৌড়াদৌড়ি শুরু করলো। আরিশ এমনিতেই ওর আশেপাশে থাকলে একটুতেই কন্ট্রোললেস হয়ে পড়ে, আদর করব বলে। এখন যদি আরিশের সাথে যুথিও দুর্বল হয়ে যায় তাহলে কাম সারছে। তাই কোনো রকম আরিশকে ঠেলে সরাতে চেয়ে তুতলিয়ে বলল,
আপনাকে তো বলেছিলাম আমার সময় চাই। আপনার জন্য সারপ্রাইজ আছে। ওনার কথা শেষ করা হলো না, তার আগেই ওকে থামতে হলো আরিশের কাণ্ডে। কারণ আরিশ জ্যোতির গলায় মুখ ডুবিয়ে গভীর চুম্বন করতেই জ্যোতির সমস্ত সত্তা কেঁপে উঠল, সাথে ওর ভারী নিঃশ্বাস তো আছেই। আরিশের ঘনিষ্ঠতা বাড়ায় জ্যোতি বিছানার চাদর খামছে ধরল। দুজনের সেমিস্ট্রি এতটাই কাছাকাছি মনে হচ্ছে এভাবে আর কিছু মুহূর্ত থাকলে দুজনে কন্ট্রোল হারাবে। হলো তাই। আরিশ কন্ট্রোল হারিয়ে শার্টের প্রথম দুটো বোতাম খুলতেই দরজায় করাঘাতের শব্দে দুজনেই হুঁশে আসে। জ্যোতির হুঁশ ফিরতেই কি হতে যাচ্ছিল মনে আসতেই লজ্জায় চোখে মুখে হাত চেপে ঠোঁট কামড়ে ধরল। তৎক্ষণে আরিশ ও জ্যোতির দিকে তাকিয়ে তপ্ত নিঃশ্বাস ফেলে বিরক্ত হয়ে উঠে বসে দাঁতের দাঁত চেপে দরজার দিকে তাকিয়ে বলল, আসার আর টাইম পেল না। যে সময়টায় বউয়ের কাছে একটু টাইম স্পেন্ড করতে যাই তখনই বাগড়া দিতে আসে। তৎক্ষণাৎ আবারও দরজায় করাঘাতের শব্দে জ্যোতি মুখটা ছোট করে একবার আরিশের দিকে তাকিয়ে ছোট ছোট পায়ে দরজাটা খুলে দিতেই দেখে রোদ দাঁড়িয়ে আছে। রোদকে দেখে জ্যোতি কিছু বলতে নেবে তার আগেই রোদ বলল, বড় আম্মু তোমাদের এখনই নিচে ডাকছে, তত্ত্ব নিয়ে যেতে হবে। বলে ওদের কোনো কথা না শুনে রোদ দ্রুত পায়ে হেঁটে চলে যায়। রোদকে চলে যেতে দেখে জ্যোতি ঘুরে আরিশকে কিছু বলবে, এবারও কিছু বলার আগেই আরিশ বলল, দরজাটা দিয়ে আয়, আমরা কোথাও যাব না। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড সময় পার হয়ে 1 মিনিট হতেই আরিশ রাগী চোখে জ্যোতির দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, কি হলো, কাছে আসতে বললাম না? জ্যোতি কান্নারত চোখ দুটো নিয়ে ছোট ছোট পায়ে আরিশের কাছে এসে বসতেই আরিশ ওকে টেনে কোলের মধ্যে নিয়ে জড়িয়ে বলল, আজ থেকে আমার সামনে কান্না করা নিষিদ্ধ তোর জন্য। এই চোখের পানি ভবিষ্যতে তোর চোখে যেন আর না দেখি। আরিশ কথাটা শেষ করতেই জ্যোতি তৎক্ষণে ঘুরে ওর গলা জড়িয়ে ফুপিয়ে উঠে বলল, কেন আটকে রাখছেন? আমার যেতে ইচ্ছে করছে তো, প্লিজ যেতে দিন। মৌ, কোনো ছেলেদের সাথে কথা বলবো না, দরকার হয় আপনি আমার সাথে যাবেন। আমি সারাক্ষণ আপনার পায়ে পা মিলিয়ে চলবো, তবুও চলুন না, ওরা সবাই যাবে তো। নিয়ে গেলে কি দিবি? আপনি যা চাইবেন তাই দিব। ভেবে বলছিস? হুম। কি আর করার, যার জন্য গোটা দুনিয়া ছেড়ে দিতে পারে সেখানে একটু নিজের বোনের বিয়েতে যেতে ইচ্ছে পোষণ করেছে, সে নিয়ে যেতে পারবে না? আরিশ গম্ভীর নিঃশ্বাস ফেলে জ্যোতিকে টেনে সামনে এনে ওর চোখের চিকচিক করা পানি মুছে দিয়ে বলল, ঠিক আছে। ওর কথাটা বলতে দেরি, কিন্তু জ্যোতির ওকে জাপড়ে ধরতে দেরি হলো না। সব তত্ত্ব ডেকোরেট করা হয়ে গেলে ওরা 3টা গাড়ি করে রওনা হলো। গোটা রাস্তা আরিশ জ্যোতির ছোট্ট নরম তুলতুলে হাত দুটো শক্তপোক্ত হাতের মুঠোয় চেপে রাখলো। লং জার্নি শেষ করে ওরা পৌঁছালো খানবাড়ির বিয়ের গেটে। প্রতিটা গাড়ি থেকে কাজীর মহল পাশাপাশি বড়রা যারা এসেছেন নেমে পড়তেই জ্যোতিও নেমে দাঁড়িয়ে আরিশের হাত থেকে হাত ছাড়িয়ে হলুদ তত্ত্বগুলোর থেকে একটা ডালা হাতে নিয়ে গেট পেরিয়ে ঢুকতে ঢুকতে চারপাশটা সূক্ষ্ম নজরে পর্যবেক্ষণ করতে লাগলো। জ্যোতিকে এভাবে না বলে চলে যেতে দেখে আরিশ সেদিকে তাকিয়ে হাত দুটো মুঠো বদ্ধ করে নিয়ে মনে মনে আওড়ায়, এর জন্যই এই অবাধ্য বেয়াদব মেয়েকে এখানে আনতে চাইছিলাম না। বলে ওর সামনে পা বাড়ায়। জ্যোতি নিজ মনে হলুদের ডালাটা হাতে নিয়ে হবু দুলাভাইয়ের বাড়িটা কেমন করে সাজানো হয়েছে দেখার জন্য ভেতরে ঘুরঘুর ঘুরতেই হঠাৎ কারো সাথে ধাক্কায় মাটিতে পড়ে আহাজারি কণ্ঠে লোকটার চেহারা না দেখেই বলল, আল্লাহ, যে আমাকে ফেলে দিল, আমার স্পেশাল সাজ নষ্ট করলো, আমি তাকে অভিশাপ দিলাম তার টুনটুনিতে যেন ভল্লয় কামড় দেয়। মানুষ অভিশাপ দেয় জানতাম, কিন্তু এইটা আপনি কেমন অভিশাপ দিলেন ডাইরেক্ট আমার টুনটুনি নিয়ে? জ্যোতি মাটিতে পড়ে গেছে দেখছে, কিন্তু এই পোলাটা হাত পর্যন্ত বাড়াচ্ছে না ওকে সাহায্য করতে, তাই কোনো রকম কোমর চেপে উঠে দাঁড়িয়ে বলল, তো আপনি যে কাজ করেছেন, আপনাকে আর কিভাবে অভিশাপ দিব? আপনি আমার এত সুন্দর সাজ নষ্ট করেছেন। শেষ কথাটুকু বলে নিচের দিকে একবার তাকালো। জ্যোতির এমন কথায় রকি ভ্রু কুঁচকে ঠ্যাস মেরে বলল, আপনি যে সাজ দিছেন তাতে আপনাকে 20 সুন্দরী ঐশ্বরিয়া লাগছে। একদম ঠাস মেরে কথা বলবেন না। আঙুল উঠিয়ে বলে এবার রকির দিকে ভালোভাবে তাকাতেই আর্মি হেয়ার কাট স্টাইল চুল, লম্বা 5 ফিট 10 ইঞ্চি, দাঁত বের করে হাসা, শ্যাম গায়ের বর্ণ, সব মিলিয়ে ক্রাশ খাওয়া যায়। কিন্তু জ্যোতি ক্রাশ খেতে চেয়েও খেলো না, কারণ জ্যোতির তো ক্রাশ খাওয়া বারণ, সে তো অন্য কারো আমানত।
অন্য কারো বউ, সবচেয়ে বড় কথা সে তো তার স্বামীকে ভালোবাসে, ভীষণ রকম ভালোবাসে। ওর এসব ভাবার মধ্যে আরিশ ওদের দেখেও না দেখার মতো করে জুথিকে ক্রস করে ভেতরে চলে যেতেই জুথি সেদিকে একবার তাকিয়ে কটমট চোখে আবারও রকির দিকে তাকিয়ে বলল, মিশকা শয়তান বেটা একটা, আপনার